আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। তো ঈদের ছুটি শেষে আবার সেই যান্ত্রিক জীবনে আমাদের ফিরে আসা এবং অবশ্যই পড়াশোনার মাঝে আমাদের ফিরে আসতে হবে। তো বন্ধের পর আগে আমি তোমাদের শেষ যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে ছিল রাসায়নিক সাম্যাবস্থা এবং লা-শাতিলি নীতি নিয়ে। তো আজকে আসছি এর পরের টপিকসটা নিয়ে, অর্থাৎ ভর ক্রিয়া সূত্র নিয়ে। তো শুরুতেই আসা যাক, ভর ক্রিয়া সূত্রটা কি। তাহলে ভরক্রিয়া সূত্রটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার হার হবে বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এখন আসা যাক, তোমরা নিশ্চয়ই বিক্রিয়া হার সম্পর্কে আগেই ধারণা লাভ করেছো। এখন আসি আমি নতুন যে শব্দটা আছে সক্রিয় ভর, সেটা নিয়ে দুই একটা লাইন তোমাদের সামনে উপস্থাপন করছি। তার সক্রিয় ভর বলতে বোঝায় যে সকল অণু সক্রিয় শক্তি অর্জন করে। অর্থাৎ আমরা জানি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো বিক্রিয়ক অণু আমরা নিই, সবাই রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। শুধুমাত্র যে সকল অণু সক্রিয় শক্তি অর্জন করতে পারে তারাই বিক্রিয়ায় অংশ নিতে পারে। কাজেই সক্রিয় শক্তি অর্জনকারী বিক্রিয়ক অণুর যে ভর, সে ভরটাকে আমরা বলবো সক্রিয় ভর। ঠিক আছে, তাহলে একটা রাসায়নিক বিক্রিয়ার হার হবে বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এই সক্রিয় ভর এটা সাধারণত দুভাবে হিসাব করা যায়। সক্রিয় ভরকে সাধারণত ঘনমাত্রা বা আংশিক চাপ দিয়ে নির্ণয় করা যায়। ঠিক আছে, তো আমরা এই সূত্রটার ব্যাখ্যায় আসছি। দেখো, আমি একটা উভমুখী বিক্রিয়া লিখেছি, এ প্লাস বি বিক্রিয়ার পরে উৎপন্ন হলো সি এবং ডি। অর্থাৎ এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করলো। তাহলে যেহেতু এক্ষেত্রে এটা উভমুখী বিক্রিয়া, তাই আমরা বলতে পারি যে সম্মুখ বিক্রিয়ার হার সমানুপাতিক। দেখো, আমাদের ভরকে সূত্র থেকে আমি বলতে পারি যে সম্মুখ বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এক্ষেত্রে সক্রিয় ভরকে আমি যদি ঘনমাত্রা দিয়ে প্রকাশ করি, তাহলে বলতে পারি যে সম্মুখ বিক্রিয়ার হার সমানুপাতিক। দেখো, সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিক্রিয়ক হচ্ছে এ এবং বি এবং উৎপাদ হচ্ছে সি এবং ডি। তাহলে সম্মুখ বিক্রিয়ার হার সমানুপাতিক হবে বিক্রিয়ক এ এবং বি এর ঘনমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে সেক্ষেত্রে ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক হবে। যেহেতু এক্ষেত্রে দুইটা বিক্রিয়ক আছে, তাই এক্ষেত্রে হবে ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। তাই আমরা বলতে পারি সম্মুখ বিক্রিয়ার হার সমানুপাতিক এ এবং বি এর ঘনমাত্রার গুণফল। তাহলে সম্মুখ বিক্রিয়ার হারকে যদি আমি R1 দিয়ে প্রকাশ করি, তাহলে লেখা যায় R1 সমানুপাতিক এ এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে পারি, যে R1 সমান K1 ইন্টু এ ইন্টু বি এর ঘনমাত্রা। তাহলে এক্ষেত্রে এটাকে আমি যদি 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করি, তাহলে বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে আমি লিখতে পারি একইভাবে, বিপরীত বিক্রিয়ার হার সমানুপাতিক সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা। কারণ লক্ষ্য করো, বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে সি এবং ডি এবং উৎপাদ হচ্ছে এ এবং বি। তাই বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার নির্ভর করবে সি এবং ডি এর ঘনমাত্রার উপরে। তাই আমরা লিখতে পারি বিপরীত বিক্রিয়ার হার সমানুপাতিক সি এবং ডি এর ঘনমাত্রার গুণফল। তাহলে এক্ষেত্রে যদি আমি বিপরীত বিক্রিয়ার হারকে যদি R2 দিয়ে প্রকাশ করি, তাহলে লিখতে পারি R2 সমানুপাতিক সি ইন্টু ডি এর ঘনমাত্রা। তাহলে এখানেও সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমি লিখতে পারি যে R2 সমান K2 ইন্টু সি ইন্টু ডি। তাহলে এইটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ ধরি, এখন আমরা জানি সাম্যাবস্থার ক্ষেত্রে যেহেতু এটা একটা উভমুখী বিক্রিয়া, তাই অবশ্যই এই বিক্রিয়াটা একসময় সাম্যাবস্থায় গিয়ে পৌঁছাবে। কাজে সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা বলতে পারি যে R1 সমান R2। তাহলে R1 এবং R2 যদি সমান হয়, তাহলে এখানে R1 এবং R2 এর মানগুলো আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে যদি বসিয়ে দিই, তাহলে পাবো যে K1 ইন্টু A ইন্টু B ইকুয়ালস টু K2 ইন্টু C ইন্টু D। তাহলে এখন দেখো, ধ্রুবগুলোকে এক পাশে এবং ধ্রুব ছাড়া যে ঘনমাত্রাগুলো আছে সেই ঘনমাত্রা পদগুলোকে যদি আমরা অন্য পাশে নিয়ে যাই, তাহলে পাচ্ছি K1 বাই K2 ইকুয়ালস টু C এর ঘনমাত্রা গুণ D এর ঘনমাত্রা ডিভাইড বাই A এর ঘনমাত্রা ইন্টু B এর ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে K1 একটা সমানুপাতিক ধ্রুবক, K2 সমানুপাতিক ধ্রুবক। তাহলে K1 K2 দুইটাই যেহেতু ধ্রুবক, কাজে এদের ভাগফলটা হবে অবশ্যই একটা ধ্রুব সংখ্যা, এবং এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় সাম্য ধ্রুবক এবং এটাকে প্রকাশ করা হয় কে দিয়ে, শুধু কে দিয়ে। যেহেতু এক্ষেত্রে আমি সাম্য ধ্রুবককে ঘনমাত্রা দিয়ে প্রকাশ করেছি, সেজন্য এই সাম্য ধ্রুবকটাকে কে সি দিয়ে লেখা হয়। তাহলে কে সি মানে হচ্ছে ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক। তাহলে আমাদের যদি পরীক্ষায় জ্ঞানমূলকে কে সি কি আসে, তাহলে বলতে পারি যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের অনুপাত একটি
ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক বা কেসি। ঠিক আছে, তাহলে একইভাবে যেহেতু আমি এর আগে বলেছিলাম যে সক্রিয় ভরকে আমরা হয় ঘনমাত্রা না হয় আংশিক চাপ দিয়ে প্রকাশ করব। যদি এক্ষেত্রে আমি দেখো ঘনমাত্রার বদলে যদি এক্ষেত্রে আংশিক চাপ ব্যবহার করতাম তাহলে কি হতো, এখানে যে সম্মুখ বিক্রিয়ার হার সমানুপাতিক এর আংশিক চাপ গুণ বি এর আংশিক চাপ, অর্থাৎ এখানে আমাদেরকে আংশিক চাপ যেহেতু পার্শিয়াল প্রেশার এটাকে স্মল পি দিয়ে প্রকাশ করে, তাই আমাকে এটাকে লিখতে হতো পি এ ইন্টু পিবি, আবার এখানে এসে লিখতে হতো পিসি ইন্টু পিডি। তাহলে এক্ষেত্রে আমরা সমীকরণটা পেতাম এরকম। দেখো একইভাবে যদি আমি এক্ষেত্রে ঘনমাত্রার জায়গায় আংশিক চাপ ব্যবহার করতাম তাহলে সমীকরণটা পেতাম এরকম যে পিসি ইন্টু পিডি ডিভাইড বাই পিএ ইন্টু পিবি। তাহলে দেখো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এবং এই ধ্রুব সংখ্যাটাকে বলা হচ্ছে আংশিক চাপের প্রকাশিত সাম্য ধ্রুবক। কাজে আমাদের যদি পরীক্ষায় কেপি কি আসে তাহলে বলবো যে একটি উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় আংশিক চাপে প্রকাশিত সাম্য ধ্রুবক বা কেপি। ঠিক আছে, এখন আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসতে দেখা যায়, সেটা হচ্ছে সাম্য ধ্রুবকের মান অর্থাৎ কেপি বা কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে কিনা, এটা প্রায় সময় পরীক্ষায় আসে। এখন আসা যাক এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। তো দেখো আমি আমার আগের উদাহরণটা যদি ধরি যে কেসি ইকুয়ালস টু সি ইন্টু ডি ডিভাইড বাই এ ইন্টু বি, অর্থাৎ উৎপাদে ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এখন লক্ষ্য করো যদি আমাদের এই বিক্রিয়াটাতে যে এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করেছিল, তাহলে এক্ষেত্রে যদি আমরা যতগুলো বিক্রিয়ক পদার্থ নিয়েছিলাম সবগুলোই যদি বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়ে যেত, অর্থাৎ সবগুলো বিক্রিয়ক অণু যদি সক্রিয় শক্তি অর্জন করত তাহলে সবগুলো বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে যেত। কাজে সেক্ষেত্রে আমরা পেতাম বিক্রিয়ক অণুর সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ কোনো বিক্রিয়কই আর অবশিষ্ট থাকতো না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ক অণুর সংখ্যা হতো 0, এবং যেহেতু সবগুলো বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে যেত তাহলে আমরা সেক্ষেত্রে সম্পূর্ণ অংশ বলতে সাধারণত এক অংশকেই ধরে নিই। কাজে আমরা ধরে নিতে পারি যে উৎপাদ অণুর সংখ্যা হচ্ছে এক অংশ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো আমি যদি এক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রা 0 এবং উৎপাদের ঘনমাত্রা যদি 1 বসাই তাহলে সেক্ষেত্রে আমার সমীকরণটা কিরকম আসতেছে, কেসি এর মানটা কিরকম আসতেছে, দেখো যে এখানে উৎপাদের ঘনমাত্রা হচ্ছে 1 এবং বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে 0, তাহলে দেখো 1 কে 0 দিয়ে ভাগ করে আমরা পাই ইনফিনিটি। ঠিক আছে, অর্থাৎ যদি সবগুলো বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে যেত তখন সেক্ষেত্রে আমরা কেসি এর মান পেতাম ইনফিনিটি বা অসীম। ঠিক আছে, আবার যদি এমন ঘটনা ঘটতো যে কোনো বিক্রিয়ক অণুই সক্রিয় শক্তি অর্জন করতে পারেনি, তখন সেক্ষেত্রে কোনো বিক্রিয়ক অণু বিক্রিয়ায় অংশ নিতে পারতো না, তখন সেক্ষেত্রে বিক্রিয়ক অণু সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়ে যেত, সে কারণে বিক্রিয়ক অণুর সংখ্যা হতো এক অংশ, অর্থাৎ এখানে তখন বিক্রিয়ক অণুর সংখ্যা হতো এক অংশ এবং উৎপাদনের সংখ্যা হতো 0, কারণ কোনো বিক্রিয়কই উৎপাদে পরিণত হতো না, সেজন্য উৎপাদনের সংখ্যা হতো 0। তখন সেক্ষেত্রে আমরা মানটা কিরকম পেতাম, দেখো তো যে সি এবং ডি এর ঘনমাত্রা হতো 0 এবং বিক্রিয়ক অণুর পরিমাণ থাকতো এক অংশ, তাহলে সেক্ষেত্রে আমরা ফলাফল পেতাম 0। ঠিক আছে, কিন্তু আমরা জানি একটা উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় গিয়ে পৌঁছায় তখন সবগুলো বিক্রিয়ক নিশ্চয়ই উৎপাদে পরিণত হয় না, অর্থাৎ কিছু কিছু বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদগুলো পুনরায় নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে শুরু করে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো না যে কখনোই উৎপাদের মান এক অংশ হবে বা বিক্রিয়কের মান এক অংশ হবে, অর্থাৎ বিক্রিয়ক বা উৎপাদ এদের মান 1 বা 0 কখনোই হবে না, এদের মাঝামাঝি কোনো একটা মান থাকবে, এবং সেই কারণে আমরা কেপি বা কেসি এর কোনো না কোনো মান পাবো, কখনোই এদের মান 0 বা অসীম পাবো না। ঠিক আছে, আচ্ছা আসা যাক এখন কেপি এবং কেসি এর সম্পর্ক। তাহলে কেপি এবং কেসি এর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের প্রতিপাদনটা নিশ্চয়ই তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, আমি শুধু সম্পর্কটা লিখছি যে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। ঠিক আছে, যেখানে আর হচ্ছে গ্যাস ধ্রুবক এবং এটা আমাদেরকে সাধারণত চাপের মানটা দেখে বসাতে হবে, হয় এসআই একক না হয় লিটার অ্যাটমসফিয়ার এককে বসাতে হবে। টি হচ্ছে পরম তাপমাত্রা এবং ডেল এনটা হচ্ছে মোল সংখ্যার পার্থক্য, অর্থাৎ উৎপাদের মোট মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যার মধ্যে পার্থক্য। ঠিক আছে, এখন আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর কিছু রাশিমালা প্রতিষ্ঠা করব। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষায় সাধারণত প্রয়োগমূলক প্রশ্নে আসতে দেখা যায়। তো আসা যাক বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর রাশিমালা। তো আমি এক্ষেত্রে আজকের ক্লাসটাতে 3টা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর রাশিমালা প্রতিষ্ঠা করা শিখব। তো শুরুতে আসা যাক
আমি একটা বিক্রিয়া লিখেছি যে A2 এবং B2 নামক দুইটা গ্যাস নিজেদের মধ্যে বিক্রিয়া করে AB নামক ভিন্ন একটা গ্যাসীয় উৎপাদে পরিণত হচ্ছে। ঠিক আছে, A2 এবং B2 বিক্রিয়া করে AB তে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে বিক্রিয়াকে সমতা করে আমি পাচ্ছি যে A2 + B2 = 2AB। ঠিক আছে, তাহলে কেপি এবং কেসি নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমেই এই দুইটা লাইন একটু ভালো করে বুঝে শুনে লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমি লিখেছি যে প্রাথমিক মোল সংখ্যা, অর্থাৎ প্রাথমিক মোল সংখ্যা বলতে আমি বিক্রিয়ক এবং উৎপাদের প্রাথমিক মোল সংখ্যা লিখব। এই ক্ষেত্রে দেখো আমাদের বিক্রিয়ক চাইলে আমরা এখানে, যেহেতু এখানে 1 মোল এ এবং 1 মোল বি আছে, তাই আমরা লিখতে পারি এখানে 1 অর্থাৎ 1 মোল এ 1 মোল বি নিয়ে লিখতে পারি। কিন্তু তোমাদের দেখা যায় এই বিক্রিয়া নিয়ে যে অঙ্কগুলো আসে, যে গাণিতিক সমস্যাগুলো আসে, সেগুলোতে প্রায় সময় তোমাদেরকে বিক্রিয়কের মোল সংখ্যাগুলো দিয়ে দেয়, অর্থাৎ সেখানে 1 ছাড়া ভিন্ন কোনো মোল সংখ্যা দিয়ে দেয় বলে আমি এক্ষেত্রে 1 না ধরে তোমাদের জন্য এ এবং বি ধরেছি। অর্থাৎ আমি ধরে রেখেছি এখানে এ মোল A2 এবং বি মোল B2 এরা নিজেদের মধ্যে বিক্রিয়ায় অংশ নেবে এবং প্রাথমিক অবস্থায় উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 0। এটা তোমরা নিশ্চয়ই জানো যে প্রাথমিক অবস্থায় বিক্রিয়কগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উৎপাদে পরিণত হয় না, কিছু সময় লাগে। সেজন্য প্রাথমিক অবস্থায় উৎপাদের মোল সংখ্যা হবে 0। ঠিক আছে, তাহলে কিছু সময় পর দেখা যায় কিছু কিছু বিক্রিয়ক অণু সক্রিয়ণ শক্তি অর্জন করার কারণে তারা বিক্রিয়ায় অংশ নিতে থাকে এবং এই কারণে তাদের পরিমাণ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং উৎপাদে পরিণত হতে থাকে। এখন আসা যাক, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 মোল A2 এর সাথে 1 মোল B2 বিক্রিয়া করে 2 মোল AB উৎপন্ন করছে। অর্থাৎ এখানে দেখো আমি যদি একটু সহজে বলি যে A 1 মোল মিলে 2 মোল উৎপন্ন করছে, অর্থাৎ 1 মোল A 1 মোল B মিলে 2 মোল AB উৎপন্ন করছে। কাজে এখান থেকে যদি ওই A মোল থেকে যদি আলফা মোল A2 বিক্রিয়ায় অংশ নেয়, কাজে ওই আলফা মোল A2 অবশ্যই আলফা মোল B2 এর সাথেই বিক্রিয়ায় অংশ নেবে, কারণ 1 মোল A2 এর সাথে 1 মোল B2 বিক্রিয়ায় অংশ নেয়। কাজে আলফা মোল A2 এর সাথে আলফা মোল B2 বিক্রিয়ায় অংশ নেবে। কাজেই যদি আলফা মোল A2 এবং আলফা মোল B2 নিজেদের মধ্যে বিক্রিয়া করে তাহলে অবশ্যই উৎপন্ন করবে 2 আলফা মোল AB। এটা কারণ দেখো 1 মিলে 2, কাজে আলফা আলফা মিলে 2 আলফা মোল AB উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে বিক্রিয়া শেষে সাম্যাবস্থায় মোল সংখ্যা দেখো তো, যদি আমরা হিসাব করি তাহলে A এর মোল সংখ্যা, A মোল ছিল প্রাথমিক অবস্থায় এর মোল সংখ্যা ছিল A মোল, সেখান থেকে আলফা মোল বিক্রিয়া অংশ নিচ্ছে, কাজে অবশ্যই থাকবে A মাইনাস আলফা। এবং B2 এর ছিল B মোল, তো সেখান থেকে আলফা মোল যদি বিক্রিয়া অংশ নিয়ে ফেলে তাহলে থাকবে B মাইনাস আলফা মোল। ঠিক আছে, তাহলে আমরা প্রাথমিক এবং সাম্যাবস্থায় মোল সংখ্যাগুলো হিসাব করছি এবং তোমাদের যে আমরা যে যতগুলো বিক্রিয়ার ক্ষেত্রে কেপি বা কেসি এর রাশিমালা প্রতিষ্ঠা করব সবগুলোর ক্ষেত্রে মূলত এই দুইটা লাইনের মধ্যেই ভিন্নতা থাকবে, বাকি নিয়মগুলো সবগুলোতেই একই থাকবে। কাজে তোমরা এই দুইটা লাইন একটু ভালো করে বুঝে শুনে লেখার চেষ্টা করবে। এই দুইটা লাইন যারা ঠিকভাবে লিখতে পারবে তারা কেপি বা কেসি এর রাশিমালা যেটাই আসুক বা যে বিক্রিয়ার ক্ষেত্রে আসুক আশা করি লিখতে পারবে। তো আসা যাক কেসি নির্ণয়। যদি আমি এই গ্যাসগুলোকে A2 B2 AB এই গ্যাসগুলোকে যদি ভি আয়তনের একটা পাত্রের মধ্যে নিই, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে গ্যাসগুলোকে যখন যে পাত্রে নেওয়া হয় তারা সেই পাত্রের আয়তন দখল করে, তখন সেক্ষেত্রে আমি বলতে পারি যে A2 B2 বা AB এই সবগুলো গ্যাস পুরো ভি আয়তনের পাত্রটাই দখল করে রাখবে। ঠিক আছে, সেজন্য আমরা বলতে পারি সবগুলো গ্যাসের আয়তন হচ্ছে ভি। এখন আমাদের যেহেতু কেসি নির্ণয় করতে হবে, আর তোমরা নিশ্চয়ই জানো যে কেসি মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত। কাজে আমাদেরকে ঘনমাত্রা নির্ণয় করতে হবে। এখন ঘনমাত্রা সি মানে হচ্ছে মোল ভাগ আয়তন। যদি আমি মোলকে এন দিয়ে প্রকাশ করি, আয়তন ভি, তাহলে সি ইকুয়ালস হচ্ছে এন বাই ভি। ঠিক আছে, তাহলে এখন আমাকে ঘনমাত্রা বের করতে হবে মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করে। তাহলে এখন দেখো আমি যদি A2 এর ঘনমাত্রা বের করতে চাই, তাহলে A2 এর ঘনমাত্রা সমান হচ্ছে A2 এর মোল সংখ্যা, দেখো A2 এর মোল সংখ্যা অবশ্যই ছিল A মাইনাস আলফা ভাগ আয়তন ভি। একইভাবে B2 এর ঘনমাত্রা সমান হচ্ছে কি B2 এর মোল সংখ্যা ডিভাইড বাই ভি, অর্থাৎ B মাইনাস আলফা ডিভাইড বাই ভি। আর AB গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 2 আলফা, তার 2 আলফাকে ভি দিয়ে ভাগ করে আমি AB এর ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আমি এখন আমাদের বিক্রিয়ক বা উৎপাদগুলো ঘনমাত্রা নির্ণয় করছি, ঘনমাত্রা নির্ণয় শেষে আমাকে কেসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে কেসি সমান হচ্ছে দেখো উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এখন যেহেতু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের সহগ হিসেবে 2 আছে, তাই এটা আমাদের যখন কেসি নির্ণয় করবো তখন সেটা পাওয়ার হিসেবে চলে আসবে, অর্থাৎ সহগ যেটা থাকবে সেই সহগটা পাওয়ার হিসেবে আসবে। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি যে এ বি এর ঘনমাত্রা স্কোয়ার ডিভাইডেড বাই A2 এর ঘনমাত্রা ইন্টু B2 এর ঘনমাত্রা। এখন এক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দিব, এখান থেকে মানগুলো বসিয়ে দিয়ে যদি সম এর মান নির্ণয় করি তখন সেক্ষেত্রে আমি পাবো যে 4 আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ডিভাইড বাই A মাইনাস আলফা ইন্টু
বি মাইনাস আলফা। অর্থাৎ এখানে মানগুলো বসিয়ে দিয়েছে, মানগুলো বসিয়ে দিয়ে আমরা গাণিতিকভাবে একটা সমীকরণ প্রতিষ্ঠা করছি। সেই সমীকরণটা দেখো ভি স্কোয়ার বাদ দিয়ে হচ্ছে 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা। ঠিক আছে, এখন আসা যাক কে পি নির্ণয়। তো কে পি নির্ণয়, যেহেতু কেপিটা হচ্ছে কি উৎপাদ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত, তাই আমাদেরকে এক্ষেত্রে আংশিক চাপ নির্ণয় করতে হবে। আর আংশিক চাপের নির্ণয় করার জন্য যে সূত্র, সেই সূত্রটা তোমরা নিশ্চয়ই যে পরিবেশ রসায়নের মধ্যে পড়ছো, যে আংশিক চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তাহলে আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। ঠিক আছে, আবার মোল ভগ্নাংশ সমান হচ্ছে কি মিশ্রণের কোন একটা উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাত। ঠিক আছে, তাহলে এই জন্য আমাকে যেহেতু মোল ভগ্নাংশ নির্ণয় করতে হবে, তো মোল ভগ্নাংশের জন্য আমাকে সাম্যাবস্থায় আমরা যে গ্যাসগুলো নিয়েছিলাম সেই গ্যাস মিশ্রণে মোট মোল সংখ্যা হিসাব করতে হবে। তো গ্যাস মিশ্রণে মোট মোল সংখ্যা হিসাব করে আমি পাচ্ছি এ প্লাস বি। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যে সাম্যাবস্থা মোল সংখ্যাগুলো ছিল সেগুলো সবগুলোকে যোগ করছি, সবগুলোকে যোগ করে পাচ্ছি এ প্লাস বি। তাহলে দেখো যদি আমি ধরে নিই যে মিশ্রণের মোট চাপটা হচ্ছে পি, তাহলে A2 এর আংশিক চাপ এটা সমান হবে কি A2 এর মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ কিভাবে পাবো এটা একটু লক্ষ্য করো। মোল ভগ্নাংশ সমান কি বলছিলাম, যে মোল ভগ্নাংশ সমান হচ্ছে কি মিশ্রণে একটা উপাদানের মোল সংখ্যা, একটা উপাদানের মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। তাহলে দেখো আমাদের A2 গ্যাসের মোল সংখ্যা ছিল এ মাইনাস আলফা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে এ প্লাস বি ইন্টু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ গুণ মোট চাপ, এই দুইটার গুণফল থেকে আমি A2 এর আংশিক চাপ নির্ণয় করতে পারবো। একইভাবে B2 এর আংশিক চাপ দেখো, B2 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা, এখান থেকে আমি পাচ্ছি B2 এর মোল ভগ্নাংশ গুণ মোট চাপ P। তো সেম এ বি এর আংশিক চাপ নির্ণয় করছে, আংশিক চাপ নির্ণয় করে কে পি সমান হচ্ছে কি পি এ বি স্কোয়ার ডিভাইডেড বাই পি এ টু ইন্টু পি বি টু। ঠিক আছে, তাহলে এখানে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি, মানগুলো বসিয়ে দিয়ে সেক্ষেত্রে আমরা সমাধান করে পাচ্ছি এখানেও পাচ্ছি 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর মান 0, তাহলে দেখো A2 এবং B2 এক্ষেত্রে বিক্রিয়কের মোট মোল সংখ্যা 1 মোল, 1 মোল মিলে হচ্ছে 2 মোল, উৎপাদনের মোট মোল সংখ্যা হচ্ছে 2 মোল। তাহলে উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ করে আমি পাবো 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ ডেল এন এর মান হচ্ছে 0। যেহেতু ডেল এন এর মান 0, তাই আমরা কেপি এবং কেসি এর সম্পর্ক থেকে লিখতে পারি যে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। তো ডেল এন যেহেতু 0, সেজন্য আমরা পাবো কেপি ইকুয়ালস টু কেসি। তো দেখো আমরা এটা গাণিতিকভাবেও প্রমাণ করেছি যে বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর মান একই। ঠিক আছে, তো এখন আসা যাক আমাদের দ্বিতীয় সমীকরণ যেটা, সেটা এরকম যে 2 মোল এবি এটা বিক্রিয়া করে A2 এবং B2 নামক দুইটা গ্যাসে পরিণত হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের প্রাথমিক মোল সংখ্যা, যেহেতু এই ক্ষেত্রে আমাদের 2 মোল এবি দিয়েছে, সেটা আমি ধরে নিয়েছি যে প্রাথমিক মোল সংখ্যা হচ্ছে 2 মোল এবং উৎপাদের প্রাথমিক মোল সংখ্যাগুলো হচ্ছে 0। আর সাম্যাবস্থায় দেখো মোল সংখ্যাটা আমি কিভাবে নির্ণয় করছি, 2 মোল এবি থেকে 1 মোল A2 এবং 1 মোল B2 উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এখানকার 2 মোল ভেঙে গিয়ে 1 মোল A 1 মোল B তে পরিণত হচ্ছে। কাজে এখান থেকে যদি 2 আলফা মোল বিক্রিয়ায় অংশ নেয়, ঠিক আছে, আমাদের প্রাথমিক অবস্থায় যাই থাকুক সেখান থেকে যদি 2 আলফা মোল AB বিক্রিয়ায় অংশ নেয়, তাহলে সেটা দেখো সমান দুই ভাগে বিভক্ত হয়ে আলফা মোল A2 এবং আলফা মোল B2 তে পরিণত হবে। যেহেতু 2 মোল AB থেকে 1 মোল A2 এবং 1 মোল B2 উৎপন্ন হচ্ছে, তাই আমরা বলতে পারি 2 আলফা মোল AB থেকে আলফা মোল A2 এবং আলফা মোল B2 উৎপন্ন হবে। তাই বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকবে দেখো 2 মোল থেকে 2 আলফা যদি বিক্রিয়া করে ফেলে তাহলে থাকবে 2 মাইনাস 2 আলফা মোল AB এবং উৎপন্ন হবে আলফা মোল A2 এবং আলফা মোল B2। ঠিক আছে, তাহলে এখন কেসি নির্ণয় আগের মতোই, যে প্রথমে আমি গ্যাসগুলোকে ভি আয়তনের পাত্রের মধ্যে নিলে আমাদের ঘনমাত্রা হবে মোল সংখ্যা ভাগ আয়তন। তাহলে এবি এর ঘনমাত্রা হচ্ছে এবি এর মোল সংখ্যা ভাগ আয়তন। একইভাবে A2 বা B2 এদের ঘনমাত্রা নির্ণয় করছি, ঘনমাত্রা থেকে কেসি এর মান নির্ণয় করছি। ঠিক আছে, তো এক্ষেত্রে কেসি এর মানটা আসছে আলফা স্কয়ার ডিভাইড বাই 4 ইন্টু এ 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তোমরা কেপি এর মানটাও ওই আমার আগের যে নিয়মটা ছিল সেই নিয়মটা অনুসারে করার চেষ্টা করবে। আমি আসি আমার 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াটা তোমাদের প্রায় সময় পরীক্ষায় আসতে দেখা যায় সেই বিক্রিয়াটা।
এই বিক্রিয়া দিয়ে তোমাদের গাণিতিক সমস্যা এবং কেপি এর রাশিমালা নির্ণয় প্রায় সময় পরীক্ষা আসে, তোমরা টেস্ট পেপার একটু ঘাটলেই পেয়ে যাবে। 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে A2 এবং B2 বিক্রিয়া করে AB3 উৎপন্ন হচ্ছে, অর্থাৎ 1 মোল A2 এবং 3 মোল B2 বিক্রিয়া করে 2 মোল AB3 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি প্রাথমিক মোল সংখ্যা A2 এর বেলায় যেহেতু এখানে 1 মোল আছে তাই ধরে নিচ্ছি 1 মোল, এবং B2 এর মোল সংখ্যা হচ্ছে 3 মোল। প্রাথমিক অবস্থা উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 0। এবং দেখো এক্ষেত্রে 1 মোল A2 এর সাথে 3 মোল B2 বিক্রিয়া করছে, উৎপন্ন হচ্ছে 2 মোল AB3, অর্থাৎ 1 3 মিলে 2। কাজে এখান থেকে যদি আলফা মোল A2 বিক্রিয়ায় অংশ নেয় তাহলে এই আলফা মোল A2 3 আলফা মোল B2 এর সাথে বিক্রিয়ায় অংশ নেবে। যেহেতু 1 মোলের সাথে 3 মোল অংশ নেয়, কাজে এখানকার আলফা মোল A2 এর সাথে 3 আলফা মোল B2 বিক্রিয়ায় অংশ নেবে এবং উৎপন্ন হবে দেখো 2 আলফা মোল AB3। যেহেতু 1 3 মিলে 2 হচ্ছে তাই এখানকার আলফা 3 আলফা মিলেও 2 আলফা উৎপন্ন হবে। কাজেই আমাদের বিক্রিয়া শেষে সাম্যাবস্থায় A2 অবশ্য থাকবে 1 মাইনাস আলফা মোল, B2 অবশ্য থাকবে 3 মাইনাস 3 আলফা মোল এবং AB3 উৎপন্ন হবে 2 আলফা মোল। এখন কেসি নির্ণয় আগের মতোই দেখো, মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করে আমি কেসি নির্ণয় করছি, ঘনমাত্রা নির্ণয় করছি প্রথমে। ঘনমাত্রা নির্ণয় শেষে কেসি সমান হচ্ছে কত, যে AB3 এর ঘনমাত্রা স্কয়ার ডিভাইড বাই A2 এর ঘনমাত্রা ইনটু B2 এর ঘনমাত্রা কিউব। এখন এই পাওয়ারগুলো কোত্থেকে আসছে নিশ্চয় তোমরা এখানকার সমীকরণটা দেখে বুঝতে পারতেছো যে এখানে B2 এর পাশে সহগ আছে 3 এবং AB3 এর পাশে সহগ আছে 2, তাই এই সহগগুলো তাদের পাওয়ার হিসেবে আসছে। এবং এখানে আমরা এই মানগুলো বসিয়ে দিয়েছি, ঘনমাত্রা মানগুলো বসিয়ে দিয়ে কেসি এর মান পেয়েছি 4 আলফা স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই 27 ইনটু 1 মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4। এরপর আসছে যে কেপি। তো কেপি নির্ণয় করার জন্য আমাদের সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা হিসাব করতে হবে। তাহলে মিশ্রণের মোট মোল সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে 4 মাইনাস 2 আলফা। তাহলে A2 এর আংশিক চাপ হচ্ছে A2 এর মোল ভগ্নাংশ গুণ মোট চাপ B2 এবং AB3 এর আংশিক চাপ নির্ণয় করছি। আংশিক চাপ নির্ণয় করে কেপি এর সূত্রে বসিয়েছি যে কেপি ইকুয়ালস টু হচ্ছে AB3 এর আংশিক চাপ স্কয়ার ডিভাইড বাই A2 এর আংশিক চাপ ইনটু B2 এর আংশিক চাপ হোল কিউব। তাহলে মানগুলো বসিয়েছি, মানগুলো বসিয়ে যখন আমি এক্ষেত্রে গাণিতিক ভাবে এটাকে সমাধান করছি তখন তার মানটা পেলাম 4 আলফা স্কয়ার ইনটু 4 মাইনাস 2 আলফা হোল স্কয়ার ডিভাইড বাই 27 ইনটু 1 মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4 ইনটু পি স্কয়ার। ঠিক আছে, তোমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে বিশেষ করে 3 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয় এটা একটু ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের পরীক্ষায় প্রায় সময় এইটাই আসতে দেখা যায়। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই। তোমরা ভালো থেকো এবং নিয়মিত এগুলো চর্চা করবে। ধন্যবাদ।